হাই হ্যালো ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে বৃষ্টি পড়ছে সন্ধ্যা থেকে, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি পড়ছে। তো ওয়েদারটি খুব সুন্দর আর আমাদের কথাবার্তাও খুব সুন্দর। অনেক অনেক কমেন্ট পাচ্ছি আর কমেন্ট খুব ভালো ভালো কমেন্ট পাচ্ছি। একজন লিখেছেন, ম্যাডাম আপনি পরকীয়া বলতেই ছেলেদেরকেই কেবল দোষারোপ করেন, মেয়েরাও তো পরকীয়া করে। নিশ্চয়ই করে। মেয়েদের কি ভালো লাগতে পারে না? কাউকে দেখে ভালো লাগাটা থাকতেই তো পারে, এর মধ্যে তো কোনো অপ্রাকৃতিক কিছু নয়। তো সেই জন্য ইটস এ ভেরি ন্যাচারাল। আর সেই সূত্র ধরে আজকে আমি একটা উত্তর দেব। একটা স্টোরি, ছোট্ট মতো একটা স্টোরি বলি, খুব ছোটোর মধ্যে আজকে শেষ করব। এটাও কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে সংস্কৃতি সেইখান থেকে নেওয়া। আর এটা হচ্ছে উর্বশী। জানেন তো, ইন্দ্রলোক, ইন্দ্রলোক খুব সুন্দর দেখতে, মানে পারিজাতের বাগান আর খুব অপ্সরা একদম, আর খুব সাজানো গোছানো ফুল, যতটা সুন্দর করে মানে ভাবা যায় ইন্দ্রলোক হচ্ছে ততটা সুন্দর। মানে ইন্দ্রলোক এত সুন্দর যে ওখানটা দেখলেই কারোর মধ্যে একটা রোম্যান্টিসিজম আসবেই আর কি। হ্যাঁ, আসবেই এমন ইন্দ্র কানন। ইন্দ্র তো, দেবরাজ ইন্দ্র তো উনি ছিলেনও তো তাই। ভালোবাসতেন নৃত্যকলা, ভালোবাসতেন সঙ্গীত, ভালোবাসতেন আর রূপসী উর্বশী সব থাকতো। সবাই আর কি, রম্ভা কে না শুনেছে, তারা খুব ভালো নর্তকী ছিলেন আর কি, এবং অপূর্ব সুন্দরী। তো স্বর্গলোকে, তো সেখানে সেখানে অর্জুন একবার যায়। মহাভারতের যে ভাই পঞ্চপাণ্ডব তাদের মধ্যে একজন অর্জুন, ধনুর্বীর, ধনুর্ধর, সুন্দর কান্তি, দেখতেও ভীষণ সুন্দর, বীর, সবচাইতে বড় কথা পুরুষ, একটা বীর। তো তিনি যান ইন্দ্রলোকে, ইন্দ্র ওনাকে আমন্ত্রণ করেন, উনিও যান অস্ত্রবিদ্যা শিখতে। আর যখন উনি ওখানে যান, তো ওনার যে অস্ত্র শিক্ষা উনি নেন, এবং ওনার যে আচার আচরণ, ওনার যে বিদ্যা বুদ্ধি, যে সুন্দরতা আর কি, সৌন্দর্য, একটা পৌরুষত্ব, তো কে না মুগ্ধ হয়। তো ওখানে উর্বশী নামের যে অপ্সরা ছিলেন, উনি প্রচণ্ডভাবে মুগ্ধ এবং আকৃষ্ট হন। তো ভালো লাগা থাকতেই পারে, আমিও বলেছি যে মেয়েরা কি ভালো, মেয়েদের কি ভালো লাগে না? হ্যাঁ, মেয়েদের ভালো লাগার পুরুষ কিন্তু কিরকম আরেকদিন একটা ব্লগে বলবো। সব পুরুষই কিন্তু সব মেয়েই ভালোবাসে না। মেয়েদের কিন্তু একটু কোষ্ঠী পাথরটা একটু আলাদা। হ্যাঁ, সেইটাতে কিন্তু সেই ক্রাইটেরিয়াতে মিট আপ হতে হবে, তবেই কিন্তু একটা মহিলার ভালো লাগা এবং ভালো লাগা থেকে ভালোবাসাটা পাওয়া যেতে পারে। যাই হোক, সে বিষয়ে অন্য একটা কথা বলবো, রুচি সম্বন্ধে। সেটা আজকে যে কথাটা বলি সেটা উর্বশী। তো উর্বশী এত বেশি আকৃষ্ট হন কি উনি অর্জুনের কাছে যান, আর যে উনি বলেন যে আমি তোমার প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, আমি প্রেম নিবেদন করতে এসেছি। তখন অর্জুন বলে, নতমস্তক হয়ে দেখে ওনাকে বলে যে আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। আপনি যেই রূপে আমাকে চাইছেন, আমি সেই রূপে আপনাকে গ্রহণ করতে পারবো না, বা নিজেকে দিতে পারবো না, নিবেদন করতে পারবো না। কারণ হচ্ছে যে উর্বশীও যে পূর্বপুরুষ আর কি, পূর্বপুরুষের সূত্র ধরে উর্বশী। আর এই যা এনাদের অর্জুনদেরও যে পূর্বপুরুষ কুরু, এবং তারপরে তার পূর্বে যে পুরু বংশধর অর্জুনও, তো সেই একই বংশধরের দুজনেই। তো সেই ক্ষেত্রে কিন্তু উর্বশী হচ্ছে ওনার মাতৃসমা, অর্জুনের মাতৃসমা। তো উনি বললেন যে আমি একই পূর্বপুরুষের আমরা দুজন, সুতরাং আপনি আমার কাছে মাতৃসমা। আপনি যে রূপে আমার প্রেম চাইছেন, আমি সেই রূপে নিজেকে না নিবেদন করতে পারবো, না আপনাকে গ্রহণ করতে পারবো। তো অবভিয়াসলি মহিলা, সে প্রেম নিবেদন করতে গিয়েছিল এবং সেখানে সে রিফিউজড হয় আর কি। তো খারাপ লাগে, আর খারাপ লাগা থেকে সে উর্বশী অভিশাপ দেয়। অভিশাপ এই দেয় যে তুমি না পুরুষ হবে না নারী হয়ে, তোমার জীবনে একটা সময় এমন আসবে, নাকি তুমি নারী থাকবে, না তো তুমি পুরুষ থাকবে, না তো তুমি নারী থাকবে। তো মানে বুঝতেই পারছেন, একটা তৃতীয় লিঙ্গের তুমি ক্যাটাগরিতে, বর্গে তুমি পৌঁছে যাবে। তো এটা যখন তাকে অভিশাপ দেয়, অর্জুন ভয়ভীত হয় এবং ভয়ভীত হয়ে ইন্দ্রের কাছে আসে। আর ইন্দ্রকে বলে যে এরকম একটা অভিশাপ, কিন্তু উর্বশী পুরো ঘটনাটাই বলে। ইন্দ্র বলে যে চিন্তা করো না, হয়তো এই অভিশাপটা তোমার জীবনে, এখন তুমি ভয় পাচ্ছ আর তোমার খারাপ লাগছে, হয়তো তোমার জীবনে এই অভিশাপটা একদিন ভালো হতে পারে। তো এটা বলে আশ্বস্ত করেছিলেন অর্জুনকে।
তো পরে দেখা গিয়েছে যে অর্জুন যখন পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন, তখন কিন্তু অর্জুনের ওই অভিশাপটি কাজে লাগানোর জন্য অর্জুন বৃহন্নলা হতে পেরেছিলেন। বৃহন্নলার যে রূপটা উনি ধারণ করতে পেরেছিলেন তখন, সেটা দরকার ছিল অজ্ঞাতবাসের সময়। তো সেইটা কিন্তু ওই যে উর্বশী যে অভিশাপটা দিয়েছিলেন তার প্রতিফলন, এবং তার প্রতিফল হিসেবে উনি বৃহন্নলা হয়ে তিনি উত্তরা রাজকুমারীকে নাচ শেখাতেন, নৃত্যকলা উনি শেখাতেন। তার মানে এটাই আমরা বলতে পারি যে যদি কাউকে সম্মান জানিয়ে, কোনো মহিলাকে যদি সম্মান জানিয়ে তাকে প্রত্যাখ্যানও যদি করা যায়, আর তাকে মাতৃরূপে যদি দেখা যায় বা সম্মান, সেটাই তো সম্মান জানানো, তাকে প্রত্যাখ্যান যদি করা যায়, তাহলে কিন্তু সেটা আপনার কোনো না কোনোভাবে, সেই মহিলা হয়তো মনে মনে রাগ করেও অভিশাপও দিতে পারে, বা আপনার খারাপ কিছু চিন্তা করলেও কিন্তু আখেরে আপনার ভালো হবে। বুঝতে পারছেন তো? সবসময় লোভে পড়ে, সবসময় প্রেমে মুগ্ধ হয়ে, সবসময় একটা নেশার ঘোরে, সবসময় কিছু পাবো সেই লালসায়, আর একটা শারীরিক মানসিক চাহিদার বশবর্তী হয়ে, একটা প্রবৃত্তির বশবর্তী হয়ে কারোর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, যে উনি চাইছেন বলে, বা কাউকে পেতে চাওয়া। তো এটা না করে যদি নিজেকে সংযম করে তাকে সম্মান দিতে পারেন, তাহলে হয়তো সেই মুহূর্তে আপনি সেটা ফল না পেলেও আপনার জীবনে কখনো না কখনো কিন্তু আপনার সেটা ভালো ফল হিসেবে, মানে আপনার উদ্ধার কার্য বা আপনার কোনো বিপদ থেকে উদ্ধার করবে আপনাকে, এরকম একটা ভালো ফল হিসেবে সেটা আপনি পাবেনই। কেননা কাউকে সম্মান করা অপরাধ নয়। কিন্তু পরকীয়া, স্ত্রী থাকতে আরেকজনের প্রতি মোহগ্রস্ত হয়ে যাওয়া, আর যেটা অনেকেই বলেন যে ছেলে মেয়ের মধ্যে ওটা হতেই পারে, হতে তো অনেক কিছুই পারে, তাহলে মানুষ কেন হয়ে জন্মালেন? আমি একজনকে উত্তরও দিয়েছিলাম তাতে। উনি বলেছিলেন আমাকে প্রশ্নতে, উনি বলেছিলেন আপনি যেগুলো বলছেন সেগুলো কি করে সম্ভব? একটা স্ত্রী আর একটা পুরুষের মধ্যে তো একটা বন্ধুত্ব হতে পারে না, একটা শারীরিক সম্পর্ক হবেই, আর ঘরে না পেলে সে বাইরে যাবে। আমি একটাই কথা বলেছিলাম যে শারীরিক সম্পর্ক বা শারীরিক চাহিদা এটা কিন্তু ন্যাচারাল, এটা আপনি যে জন্মগ্রহণ করেছেন এটা ক্ষুধা তৃষ্ণার মতো ন্যাচারাল। তার জন্য আমাদের সমাজে কিন্তু একটা বৈবাহিক প্রথা দেওয়া হয়েছে। সেই প্রথা ওই জন্যই হয়েছে যে ওই চাহিদাটিকে পূরণ করে সৃষ্টিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনার সেই বিয়ে করার পরেও যদি আপনার মধ্যে সেই প্রবৃত্তিটা থাকে, তাহলে মানুষ হয়ে জন্মেছেন কেন? আপনার তো সেই মাইন্ড পাওয়ারটা থাকবে টু কন্ট্রোল ইয়োর ডিজায়ার অ্যান্ড টু, আবার বলবো যে ওটাকে একটা দিশা দেওয়া, যাতে করে ওটা একটা সৃষ্টিশীল কাজের প্রতি মুখী হয়, এবং আপনি কিছু রচনা করতে পারেন, কিছু তৈরি করতে পারেন, কিছু ক্রিয়েট করতে পারেন, যাতে করে সমাজে সেটা কাজে লাগে, আপনার পরবর্তী জেনারেশনে সেটা কাজে লাগে, এমনকি আপনার বাস্তব জীবনে আপনার জন্য সেটা কাজে লাগবে, আপনার সংসারের জন্যও কাজে লাগবে। তো আর একটা কথা উনি বলেছিলেন যে প্রেম করা যেতেই পারে। তো ওনাকে আমি বলেছিলাম যে তাহলে আর মানুষ কেন? তো চার পায়ের যারা মানে হয়, জীব হয়, তারাও তো রাস্তাঘাটে তো হয়, এমন তো নয় হয় না। তাহলে ঘর কেন, বাসা কেন, ঘর কথাটা বলা কেন, বাইরে ঘরে বাইরে এই বিভাজনটা কেন? ওটাই তো আপনার লক্ষণ রেখা। আরেকটা কথা আরেকজন বলেছিলেন, তার উত্তরটা এই ভিডিওতেই আমি দিয়ে যাব। সেটা হলো যে উনি বলেছিলেন কোন কোম্পানির লক্ষণ রেখা ইউজ করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি জীবনে প্রত্যেকের, এবং শুধু পরকীয়ার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা আপনি যে ভাষাটা ব্যবহার করছেন, আপনার যে ম্যানারিজম, শালীনতা রয়েছে, আপনার সর্বক্ষেত্রে কিন্তু একটা লক্ষণ রেখার দরকার হয় পরে, এবং সেটাই কিন্তু আপনার ব্রট আপ, সেটাই আপনার লালন পালন। তো উনি জিজ্ঞেস করেছিলেন যে কোন কোম্পানির লক্ষণ রেখা ব্যবহার করব। আমি ওনাকে লিখিতভাবে উত্তর দিয়েছি যে আপনি যে কোম্পানির প্রোডাক্ট, মানে আপনার মা আপনাকে যে শিক্ষাটা দিয়েছে, যে রুচিবোধটা দিয়েছে, যে বিবেকটা দিয়ে জাগিয়েছে আপনার মধ্যে, বিবেক বোধ জাগিয়েছে লালন পালন করার সময়, তো সেই বিবেক বোধ সেটাই তো লক্ষণ রেখা, সেই রুচি সেটাই তো লক্ষণ রেখা, যে চেতনা সেটা তো লালন পালন করার সময় মাদের মানে মারা বা বাড়ির যে অ্যাটমসফিয়ার, তো সেটা কিন্তু সেই বাচ্চাটির মধ্যে যায়, আর মা সেটা কিন্তু সেই বাচ্চাটির মধ্যে ইনস্টিল করে। তো সুতরাং লক্ষণ রেখাটা সেই কোম্পানির, মায়ের কোম্পানি, মা যে সেই মা যে লালন পালন করেছে,
তো ওনাকে এই উত্তরটা দিয়েছিলাম। এই উত্তরটা সবার জন্যই, যে আমাকে প্রশ্ন করবেন যে কোন কোম্পানির লক্ষণ রেখা আমি ইউজ করব। আপনার মা যে বিবেক চেতনা, যে লালন পালন, যে রুচিবোধ, সে যে শিক্ষা দিয়ে আপনাকে বড় করেছেন, আপনাকে লালন পালন করেছেন, সেই কোম্পানির লক্ষণ রেখা হবে। তো আপনার ভাষা, আপনার মতামত বা আপনার দৃষ্টিকোণ কিন্তু আপনারা ভাবেন আপনারা খুব ইন্ডিপেন্ডেন্ট, আপনারা বলে দিচ্ছেন। ইউ রিফ্লেক্ট ইয়োর মাদার্স থট, ইউ রিফ্লেক্ট আপনার আপনি প্রতিফলন করেন আপনার মায়ের রুচিবোধকে, আপনার মায়ের লালন পালনকে, আপনার বাড়ির যে অ্যাটমসফিয়ার আর কি, পরিবেশ, বা আপনি কোন বাড়ি থেকে এসেছেন সেটাকে কিন্তু রিফ্লেক্ট করেন। এটা ঘটনা। তো যাই হোক, এটা তো আমার উত্তরের মধ্যে রইল। আর অর্জুনের কথা যেটা বলি, অর্জুন আর উর্বশীর এই যে একটা ছোট্ট একটা স্টোরি, এবং তার মোরালটা হচ্ছে এটাই যে সম্মান যখনই আপনি কাউকে দেবেন, তাতে অন্য ব্যক্তি আহত হতে পারে, সাময়িক হয়তো উনি বুঝতে পারলেন না, কিন্তু আখেরে কাউকে সম্মান দিলে আপনি যেটা ফেরত পাবেন সেটা কিন্তু আপনাকে উদ্ধার করবে, আপনার অভিশাপ দিলেও আশীর্বাদ হয়ে যাবে। বলার এটাই, স্পেসিফিক্যালি when it is related to women, একটা স্ত্রীকে, একটা মহিলাকে, একটা মেয়েকে সম্মান দেওয়া, সবসময় মা বোন তো নয়, অনেকভাবে সম্মান দেওয়া যায়। তাকে সেইভাবে সম্মান দেবেন, আপনার জীবন ভরপুর। এবং আমাদের সংস্কৃতি তাই বলে, সেই জন্য আমাদের মানে এটা সংস্কারের মধ্যে, আমি কোনো ধর্ম নিয়ে বলছি না, দেবীর সংখ্যা প্রচুর, এটাই শিখিয়েছে সম্মান করতে। তো যাই হোক, আজকে আমার এতটুকুই রইল আজকের কথা। আপনারা এমটি ব্লগ যদি ভালো লেগে থাকে, আপনারা আমার এমটি ব্লগের কন্টেন্ট শেয়ার করবেন, কমিউনিটিতে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা কথা, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব এই জন্য, যখনই আমি ভিডিও দেব তখনই আপনার কাছে একটা খবর পৌঁছে দেবে ইউটিউব যে এমটি ব্লগ একটা ভিডিও দিয়েছে, সেটা তো আপনি খবর পেলে ভিডিওটা দেখতে পাবেন, সেই জন্য আপনি এটা সাবস্ক্রাইব করবেন। আর আছে মেম্বারশিপ, আমি কিছু ভিডিও নিশ্চয়ই বানিয়ে রাখবো, সেগুলো দেখতে পাবেন আমার সাথে। মেম্বারশিপ নিলেও আমি লাইভে সঙ্গে সঙ্গে তার সাথে সেপারেটলি লাইভে আসবো, তার সাথে কথা বলবো, আর থ্যাঙ্কস দিলেও তার নামটা আলাদাভাবে আসবে এবং তার সাথেও লাইভে আসবো। এগুলো ফিচার্স আছে, দেখতে পারেন। এবং আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন। আমরা একটা খুব প্রোগ্রেসিভ এবং খুব মূল্যবোধে ভরপুর একটা সমাজের কল্পনা করতেই পারি, এবং সেই সমাজ গড়ার দিকে এই এমটি ব্লগ এগিয়ে চলেছে, আমিও এগিয়ে চলেছি, আপনারাও চলুন। আজকের মতো এখানেই রাখি। বাই বাই, টাটা, সি ইউ।